প্ল্যানচেটের মাধ্যমে মৃত মানুষের আত্মাকে ডেকে আনার ধারণা বেশ পুরনো। 18 শতক থেকেই প্ল্যানচেট নিয়ে গবেষণার মাধ্যমে মৃত মানুষের আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়। 1853 সালে অ্যালান কার্ডেক নামে এক ফরাসি ব্যক্তি দাবি করেন সর্বপ্রথম তিনি আত্মাকে ডেকে আনার উপায় আবিষ্কার করেন। আজ আমি আপনাদের যে সিনেমাটার গল্প বলবো তা প্ল্যানচেট নিয়ে নির্মিত, তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে এক অভিনব পদ্ধতির প্ল্যানচেট আর তার ভয়াবহতা দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমার নাম টক টু মি। 2022 সালে মুক্তি পাওয়া এই অস্ট্রেলিয়ান সুপারন্যাচারাল হরর সিনেমাটি আপনাকে পরিচয় করিয়ে দেবে অদ্ভুত এক দুনিয়ার সাথে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সিনেমা শুরুতেই আমরা কুল নামের একজনকে দেখতে পাই যে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে ঢুকছে আর সেখানে পার্টি চলছে। কুল সেই পার্টিতে তার ভাই ডাকেটকে খুঁজছে। সবাই যে যার মতো পার্টিতে মেতে আছে, তাই কুলের কথায় কেউ পাত্তা দিচ্ছে না। খুঁজতে খুঁজতে কুল একটা ঘরের দরজার সামনে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। সে বুঝতে পারে এই ঘরের ভেতরেই আছে তার ভাই ডাকেট। কোল প্রথমে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলে না। উপায় না পেয়ে কোল দরজাটা ভেঙে ফেলে আর দরজা খুলে সে দেখে ডাকেটের পিঠে অনেক আঘাতের চিহ্ন। কোল তখন যত দ্রুত সম্ভব সেখান থেকে ডাকেটকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পার্টিতে বাকি যারা ছিল তারা সবাই ফোন বের করে ডাকেটের ভিডিও করতে শুরু করে। কোল তাদেরকে বাধা দিতে একটু সামনে এগিয়ে গেলে হঠাৎ ডাকেট একটা ছুরি নিয়ে কোলের উপরই আক্রমণ চালায়। সবাই তখন চিৎকার করে যে যার মতো দৌড়াতে থাকে, আর তখন নিজেই নিজের গলায় ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে ডাকেট। এরপর মিয়া নামের একটা মেয়েকে দেখা যায়। খুব বেশি দিন হয়নি মিয়ার মা আত্মহত্যা করে মারা গেছে। মিয়া তার বাবার সাথে থাকে, কিন্তু মায়ের মৃত্যুর পর বাবার সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। মিয়ার একটা বান্ধবী আছে, তার নাম জেড। মিয়া বেশিরভাগ সময় জেডের পরিবারের সাথেই কাটায়। জেডের ভাই রাইলি মিয়াকে ফোন করে বলে সে তার বোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার বোন তাকে পিক আপ করতে আসেনি, তাই মিয়া যেন তাকে বাসায় পৌঁছে দেয়। মিয়া রাইলিকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। ফেরার পথে তারা গাড়িতে চিৎকার করে গান গায় আর অনেক মজা করে। আর এ থেকে বোঝা যায় রাইলির সাথে মিয়ার সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ, আর রাইলি তার বোনের চাইতে মিয়ার সাথে বেশি কমফোর্টেবল। বাসায় ফিরে তারা দেখে জেড তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। জেডের বর্তমান বয়ফ্রেন্ড ড্যানিয়েল একসময় মিয়ারও বয়ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর জেডের সাথে ড্যানিয়েল সম্পর্কে জড়ায়, কিন্তু এরপরও জেড আর মিয়ার বন্ধুত্বে কোনো ধরনের সমস্যা হয়নি। তাদের বন্ধুত্ব এতটাই সুন্দর। জেড মিয়াকে একটা ভাইরাল শর্ট ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় একটা মেয়ের চোখ পুরোপুরি কালো হয়ে আছে আর তার চারপাশে সবাই হইহুল্লোড় করছে। সে রাতে তারা তাদের বন্ধুর বাসায় পার্টিতে যায়। পার্টিতে গিয়ে তারা দেখে হেইলি নামে তাদের এক বন্ধু সেখানে একটা অদ্ভুত গেমের আয়োজন করেছে। এই গেমের ভিডিওটাই কিছুক্ষণ আগে জেড মিয়াকে তার বাসায় দেখিয়েছিল। গেমটা খেলার জন্য সবাই মিয়াকে পুশ করতে থাকে। মিয়াও মজার ছলে গেমটা খেলতে রাজি হয়ে যায়। মিয়াকে তারা একটা চেয়ারের সাথে বেঁধে তার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর তাদের আরেক বন্ধু জোস সেখানে একটা অদ্ভুত হাত বের করে। মূলত এই হাতের মাধ্যমেই তারা গেমটা খেলবে। হেইলি মিয়াকে বলে তোমাকে এই হাতের সাথে হ্যান্ডশেক করতে হবে আর বলতে হবে টক টু মি। হেইলির কথা মতো মিয়া হাতটা ধরে বলে টক টু মি, আর সাথে সাথেই সে দেখতে পায় তার সামনে একটা ভয়ঙ্কর মহিলা বসে আছে। মিয়া ভীষণ ভয় পেয়ে হাতটা ছেড়ে দেয়, কিন্তু সবাই আবার তাকে চিয়ার আপ করতে থাকে, যার ফলে মিয়া ভয়ে ভয়ে আবার সেই হাতটা ধরে আর বলে টক টু মি। এবার মিয়া আরেকটা অদৃশ্য আত্মাকে তার সামনে দেখতে পায়। গেমের নিয়ম অনুযায়ী যদি কোনো অদৃশ্য আত্মা সামনে দেখা দেয় তাহলে বলতে হবে আই লেট ইউ উইন, মানে আমি তোমাকে আমার ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছি। মিয়া কাপা কাপা গলায় বলে ওঠে আই লেট ইউ ইন, আর সাথে সাথে সেই অদৃশ্য আত্মা মিয়ার ভেতরে ঢুকে যায়। যেমনটা সেই ভাইরাল শর্ট ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক তেমনি ভাবে মিয়ার চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো হয়ে যায় আর মিয়া অদ্ভুত আচরণ করতে শুরু করে। মিয়া জেডের ভাই রাইলির দিকে তাকিয়ে বলে ও এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে, ওরা তোমাকে অনেক পছন্দ করে। মিয়ার এমন কথা শুনে রাইলি খুব ঘাবড়ে যায়, আর ঠিক তখনই মিয়া হিংস্র পশুর মতো রান 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 বলে ননস্টপ চিৎকার করতে থাকে। সবাই তখন খুব ভয় পেয়ে যায় আর সেই হাতটা মিয়ার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে। এই গেমের নিয়ম অনুযায়ী 90 সেকেন্ডের বেশি যদি কেউ সেই হাতটা ধরে রাখে অথবা অদৃশ্য আত্মা কারো ভেতর 90 সেকেন্ডের বেশি থেকে যায়, তাহলে সেই আত্মা তাকে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা থাকে। অনেক চেষ্টার পর তারা সেই হাতটা মিয়ার হাত থেকে ছাড়িয়ে নেয়। এরপর মিয়া কিছুটা স্বাভাবিক হয় আর খিলখিল করে হাসতে থাকে। মিয়া সবাইকে বলে এটা অনেক মজার একটা এক্সপেরিমেন্ট ছিল। এরপর সবাই যে যার বাসায় চলে যায়। মিয়া সে রাতে জেডদের বাসাতেই থেকে যায়। রাতের বেলা রাইলি একা ঘুমোতে ভয় পাচ্ছিল, তাই সে জেডের ঘরে গিয়ে তার সাথে শোয়ার বায়না ধরে, কিন্তু জেড তাকে তার ঘরে ঘুমানোর জন্য অ্যালাউ করে না। বাধ্য হয়ে রাইলি মিয়ার কাছে গিয়ে শুয়ে পড়ে। মিয়া তখন রাইলিকে বলে আমি মাঝে মাঝে অদ্ভুত একটা স্বপ্ন দেখি, যেখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নায় আমার রিফ্লেকশন দেখা যাচ্ছে না। এরপর রাইলি মিয়ার কাছে জানতে চায় যখন সে ওই গেমটা খেলছিল তখন তার সাথে কি হয়েছিল। মিয়া তখন বলে আমার মনে হচ্ছিল আমি বাতাসে ভেসে বেড়াচ্ছি,
এভাবে গল্প করতে করতে রাইলি ঘুমিয়ে যায়। তখন মিয়া কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর মিয়া হাত সরিয়ে নিলে দেখা যায় একটা ভয়ঙ্কর গলিত হাত তখনও রাইলির মাথায় হাত বোলাচ্ছে। পরদিন রাতে আবার সব বন্ধুরা মিলে জেডদের বাসায় পার্টির প্ল্যান করে। জেডের মায়ের অফিসে তখন নাইট শিফটে ডিউটি চলছিল, যার ফলে তিনি জেডকে বলে যান, পার্টি করবা করো, কিন্তু বাসায় কোনো ধরনের নেশার কারবার আমি অ্যালাউ করব না। এরপর রাতে তাদের সব বন্ধুরা বাসায় আসে আর সেই গেমটা খেলতে শুরু করে। মিয়া তখন জানতে চায় এই হাতটা ওরা কোথায় পেল। তখন জোস বলে, আমি এটা সম্বন্ধে খুব বেশি কিছু জানি না, তবে আমি শুনেছি এটা আত্মাদের সঙ্গে যোগাযোগ ছিল এমন একটা মিডিয়ামের শরীর থেকে কেটে নিয়ে সংরক্ষণ করা হয়েছিল, যাতে অদৃশ্য আত্মাদের সাথে মানুষের যোগাযোগ বজায় থাকে। আজ তারা প্রথমে ড্যানিয়েলের উপর এক্সপেরিমেন্ট চালায়। ড্যানিয়েলের ভেতরে যে আত্মাটা প্রবেশ করে সেটা কোনো এক যৌন বিকারগ্রস্ত কারো আত্মা ছিল, তাই ড্যানিয়েল মেঝেতে শুয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি দেখায়। তখন জেডদের বাড়ির পোষা কুকুরটা এসে ড্যানিয়েলের মুখটা চাটতে থাকে। ড্যানিয়েলও বেশ স্বাচ্ছন্দ্যে কুকুরের সাথে চুম্বনে লিপ্ত থাকে। সবাই সেই দৃশ্য তাদের মোবাইলে ভিডিও করে নেয়। যখন ড্যানিয়েলের হুঁশ ফেরে সে সবাইকে অনুরোধ করে যাতে সবাই ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু এর মধ্যেই অনেকে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। এরপর পার্টিতে উপস্থিত সবাই একের পর এক নিজেদের মধ্যে সেই কাটা হাতের মাধ্যমে অদৃশ্য আত্মাদের নিয়ে এই অদ্ভুত গেমটা খেলতে থাকে। শুধুমাত্র জেড এই গেমটা খেলেনি। সবশেষে রাইলি বলে ওঠে, আমিও এক্সপেরিমেন্টটা করতে চাই, কিন্তু তার বোন জেড তাকে গেমটা খেলার অনুমতি দেয় না আর রাগ করে সেখান থেকে চলে যায়। তখন রাইলি মিয়াকে কনভিন্স করে আর মিয়া তাকে বলে, যেহেতু তোমার বয়স কম তাই তোমাকে আমি সর্বোচ্চ 50 সেকেন্ড অ্যালাউ করতে পারি। রাইলি তাতেই রাজি হয়। এরপর রাইলির ভেতর যে অদৃশ্য আত্মাটা ভর করে সেটা ছিল মিয়ার মা, যার ফলে মিয়া খুব ইমোশনাল হয়ে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। বাকিরা মিয়াকে তখন সতর্ক করে বলে সময় শেষ হয়ে যাচ্ছে। তখন মিয়া তাদের বাধা দেয় আর বলে, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই, আমাকে আরেকটু সময় দাও প্লিজ। এভাবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার ফলে রাইলির ভেতর অদৃশ্য আত্মাদের দুনিয়া থেকে যে আত্মাটা তাকে পছন্দ করত, অর্থাৎ আগের রাতে মিয়া যার কথা বলেছিল সেই খারাপ আত্মাটা ঢুকে যায়। এরপর রাইলি নিজেই নিজের মাথাটাকে জোরে জোরে সামনের টেবিলে হিট করতে থাকে, যার ফলে সে খুব বাজেভাবে আহত হয়। ঘটনার ভয়াবহতায় সেখানে পুলিশ পর্যন্ত আসে আর সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রাইলিকে হাসপাতালে ভর্তি করা হয় আর এজন্য জেড মিয়ার সাথে অনেক রাগারাগি করে। এতে মিয়া খুব কষ্ট পায় আর বাসায় ফিরে আসে। মিয়ার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিয়া কোনো কথা না বলে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মিয়ার ভিতর অনেক অস্বস্তি হচ্ছিল, তাই কিছুক্ষণ পর সে আবার রাইলিকে দেখার জন্য হাসপাতালে যায়। মিয়া জানতো হাসপাতালে তাকে রাইলির ফ্যামিলি মেম্বারদের মুখোমুখি হতে হবে, আর যেটা খুব সহজ ছিল না, কারণ রাইলিকে এই গেমটা খেলার জন্য মিয়াই অনুমতি দিয়েছিল। হাসপাতালে যাওয়ার পর মিয়া যেমনটা ভেবেছিল ঠিক তাই হয়। রাইলির মা মিয়াকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে মিয়া সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে আসে। তখন মিয়াকে বাসায় পৌঁছে দিতে ড্যানিয়েল এগিয়ে আসে। মিয়া ড্যানিয়েলকে বলে, তুমি আজ রাতে আমার বাসায় থাকতে পারো। ড্যানিয়েলের ভিডিও তখন ভাইরাল, তাই বাসায় ফেরা নিয়ে তারও একটু সমস্যা ছিল বিধায় সে মিয়ার বাসায় থাকতে রাজি হয়ে যায়। মিয়ার বাসায় এসে ড্যানিয়েল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়, আর অন্যদিকে মিয়া তার ফোনে মায়ের সাথে পুরনো ভিডিওগুলো দেখছিল। কিছুক্ষণ পর মিয়াও ঘুমিয়ে যায় আর স্বপ্নে সে তার মাকে দেখতে পায়। মিয়া স্বপ্ন দেখে তার বাবা তার মায়ের লাশ ঘর থেকে টেনে বের করছে আর মিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন মিয়া তার হাতের দিকে তাকিয়ে দেখে তার আঙুলে আর নখে রক্ত লেগে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মিয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু এরপর সে আরো ভয়ানক একটা দৃশ্য দেখে। মিয়ার ঘরের একটা কোণা থেকে একটা বিভৎস মহিলা হামাগুড়ি দিয়ে তার বিছানার দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে মিয়া ঘরের অন্য প্রান্তে গিয়ে দাঁড়ায়, আর তখন সেই মহিলা বিছানায় শুয়ে থাকা ড্যানিয়েলের পায়ের আঙুলগুলো মুখের ভেতর নিয়ে খুব বিশ্রীভাবে কামড়াতে থাকে। মিয়া ড্যানিয়েলকে ডেকে তোলার চেষ্টা করে, আর যখন ড্যানিয়েলের ঘুম ভাঙে তখন দেখা যায় অন্য কেউ নয়, আসলে মিয়াই এতক্ষণ ড্যানিয়েলের পায়ের আঙুলগুলো মুখে নিয়ে কামড়াচ্ছিল। এমন অদ্ভুত দৃশ্য দেখে ড্যানিয়েল ভীষণ রেগে যায় আর তৎক্ষণাৎ মিয়ার বাসা থেকে বের হয়ে যায়। এরপর মিয়া তার ব্যাগ থেকে সেই কাটা হাতটা বের করে আরেকটা মোমবাতি জ্বালিয়ে বসে। মিয়া এই হাতটা আজ রাতের দুর্ঘটনার পর তার সাথে করে নিয়ে এসেছিল। মিয়া নিয়ম মেনে হাতটাকে শক্ত করে চেপে ধরে বলে, টক টু মি। এবার সে তার সামনে তার মৃত মাকে দেখতে পায়। তার মা তাকে বলে, রাইলিকে অদৃশ্য খারাপ আত্মারা খুব ভালোভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এখন আর কিছুই করার নেই। এখন শুধু একটাই উপায় আছে, আর সেটা হলো রাইলিকে মরতে হবে, তাহলেই সে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এদিকে রাইলিকে দেখা যায় সে বাথরুমে বসে আছে আর তার বোন জেড তার শরীরে লেগে থাকা শুকনো রক্তগুলো ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। হঠাৎ রাইলি জেডের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর রাইলি বাথরুমের দেয়ালের সাথে নিজের মাথাটা জোরে জোরে আঘাত করে আর হাসতে থাকে। পরদিন মিয়া তার সব বন্ধুদের সাথে জেডকেও ডেকে আনে আর বলে, আমরা এর কোনো সমাধান বের করতে পারি কিনা তাই নিয়ে আলোচনা করতে চাই। তখন সে তার বন্ধু জোশকে বলে, তুমি এই হাতটা কোথায় পেয়েছিলে? জোশ তখন কোলের নাম বলে। কোল,
যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সবাই তখন তার কাছে যায়। কোল তাদের বলে, আমি শুধু জানি এটা একটা ভয়ঙ্কর শয়তানের হাত, আর এর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। এর বেশি আমি আর তোমাদেরকে কিছুই বলতে পারবো না। এরপর মিয়া তার বন্ধুদের বলে, আমরা মনে হয় সেদিন কোনো একটা ভুল করেছিলাম, যার জন্য রাইলির ভেতর থেকে সেই খারাপ আত্মাটা বের হতে পারেনি। তখন তাদের মনে পড়ে সেদিন রাইলি যখন তার মাথায় নিজে নিজে আঘাত করছিল, তখন তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সময় তারা মোমবাতিটা নেভাতে ভুলে যায়। হতে পারে সেজন্যই রাইলির ভেতর থেকে সেই খারাপ আত্মাটা বের হতে পারেনি। এরপর তারা রাইলির কেবিনে গিয়ে সেই কাটা হাতটা রাইলির হাতে ধরিয়ে তার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে চেষ্টা করতে থাকে যেন রাইলির ভেতরে বসবাস করা সেই আত্মাটা জেগে ওঠে আর তারা তাদের অসম্পূর্ণ কাজটা শেষ করতে পারে। কিন্তু রাইলির মধ্যে কোনো ধরনের পরিবর্তন না দেখে মিয়া সিদ্ধান্ত নেয় সে নিজেই চেষ্টা করবে। এবার মিয়া একটা বাচ্চা মেয়ের আত্মাকে তার সামনে দেখতে পায়। মিয়া তখন তাকে বলে, আমি রাইলির বর্তমান অবস্থা জানতে চাই। কিন্তু মেয়েটা তাকে বলে, আমি তোমাকে ওর কাছে নিয়ে যেতে পারি, তুমি কি যেতে চাও? মিয়া মেয়েটার কথায় রাজি হয়, আর তখন মেয়েটা বলে ওঠে, আই লেট ইউ ইন। সাথে সাথে আবার আগের মতো মিয়া লম্বা নিঃশ্বাস নিয়ে কেঁপে ওঠে আর অদৃশ্য খারাপ আত্মার দুনিয়ায় চলে যায়। তখন মিয়া দেখতে পায় অসংখ্য অদৃশ্য আত্মা রাইলিকে ঘিরে রেখেছে আর সবাই তার শরীর নিয়ে টানা হেঁচড়া করছে। এসব দেখে মিয়া যখন আবার ফিরে আসে, তখন সে হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ এর জন্য সে নিজেকে দায়ী করছিল। সেদিন রাইলিকে এই গেমটা খেলতে না দিলে আজ হয়তো তার সাথে এমনটা হতো না। মন খারাপ করে মিয়া তার বাসায় ফিরে এলে তার বাবা তাকে কাছে ডেকে বসায় আর বলে, আমি তোমার মায়ের একটা চিঠি এতদিন তোমার কাছ থেকে আড়াল করে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার এই চিঠিটা সম্বন্ধে জানা দরকার, তাহলে তোমার অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে। মিয়ার মা চিঠিতে লিখেছিলেন, আমি আমার জীবন থেকে সমস্ত আশা ভরসা হারিয়ে ফেলেছি, আমি আর এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি আশা করি তোমরা আমাকে ভুল বুঝবে না। আমি এই জাগতিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। এরপর মিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, আর তখন সে দেখতে পায় দূর থেকে তার মায়ের আত্মা তাকে বলছে, তোমার বাবা যা বলছে সব মিথ্যা, আর এটা তোমার বাবা না, এটা তোমার বাবার রূপে অন্য কেউ। মিয়া তখন কিছু না বলে সেখান থেকে তার ঘরে চলে যায়। মিয়ার ঘরে সে দেখতে পায় তার মা তাকে বলছে সে যেন রাইলিকে মেরে ফেলে আর এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেয়। হঠাৎ মিয়ার দরজায় তার বাবা জোরে জোরে ধাক্কা দিতে থাকে, কিন্তু মিয়ার মা তাকে দরজা খুলতে বারণ করে। এরপর মিয়া দেখে তার বাবা দরজা খুলে ভেতরে ঢুকে গেছে, আর তার বাবার চেহারা অন্যান্য খারাপ আত্মাদের মতো বিদঘুটে রূপ ধারণ করেছে। মিয়ার বাবা তার উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন মিয়া তার হাতের পাশে একটা কেচি পায়, আর সেই কেচিটা সে তার বাবার গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে তার বাবা গুরুতর আহত হয়। কিন্তু আসলে এখানে যা ঘটেছে তা হলো, মিয়া এতক্ষণ ঘরের মধ্যে একাই ছিল। তার সাথে যা যা ঘটেছে তা ছিল মিয়ার ভেতর আটকে থাকা সেই খারাপ আত্মার কারসাজি। মিয়ার সাথে আজও ঠিক তেমনটাই ঘটেছে যেমন এর আগে এক রাতে ঘটেছিল। মনে আছে সে রাতে মিয়া দেখেছিল একটা খারাপ আত্মা ড্যানিয়েলের পা মুখে নিয়ে কামড়াচ্ছিল, কিন্তু বাস্তবে মিয়াই তার পা কামড়াচ্ছিল। ঠিক তেমনি আজও মিয়ার সাথে এতক্ষণ যা ঘটেছে তা ছিল মিয়ার ভ্রম। বরং তার বাবা মিয়ার ঘরে শব্দ পেয়ে যখন মিয়াকে মেঝেতে শুয়ে কাতরাতে দেখেছিল, তখন সে মিয়াকে সাহায্য করতে আসে, আর মিয়া ভাবে তার বাবা তাকে মেরে ফেলতে চাইছে, তাই সে তার বাবার উপর পাল্টা আঘাত করে। এরপর মিয়া জেডকে ফোন করে আর বলে, আমি খুব বিপদে আছি, তুমি প্লিজ আমার বাসায় একটু আসো। জেড রাইলিকে হাসপাতালে একা রেখে মিয়ার বাসার দিকে রওনা হয়, কিন্তু তখন আমরা দেখতে পাই মিয়া হাসপাতালের পার্কিংয়ে গাড়ির ভেতর বসে আছে। আসলে মিয়া ভেবেছিল রাইলিকে মেরে ফেললেই সে এই জাগতিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কিন্তু মিয়া এটা বুঝতে পারছিল না যেদিন সে ওই গেমটা প্রথমবার খেলেছিল সেদিন থেকেই তার ভেতরে একটা খারাপ আত্মা দখল করে নিয়েছে, আর এতদিন তার মায়ের রূপ ধারণ করে তাকে ভুলভাবে কন্ট্রোল করছে। হাসপাতালে এসে মিয়া রাইলির কেবিনে যায়। তখন রাইলির মা সেখানে এসে মিয়াকে দেখলেও এবার আর আগের মতো খারাপ ব্যবহার করেন না, বরং তিনি মিয়াকে রাইলির কাছে রেখে বাইরে চলে যান। কিছুক্ষণ পর মিয়া দেখে রাইলির জায়গায় একটা ভয়ঙ্কর মহিলা শুয়ে আছে, যেই মহিলাটাকে মিয়া সেদিন রাতে তার বেডরুমে দেখেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় আর দেরি করা ঠিক হবে না। সে রাইলিকে একটা হুইল চেয়ারে বসিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে হাসপাতালের বাইরে মেইন রোডের পাশে নিয়ে আসে। এদিকে জেড মিয়ার বাসায় এসে দেখে মিয়ার বাবা গুরুতর জখম হয়ে মেঝেতে পড়ে আছে। জেড বুঝতে পারে মিয়া তার ভাইয়ের কোনো ক্ষতি করতে হাসপাতালে গেছে। সে তার মাকে সাথে সাথে ফোন করে মিয়ার ব্যাপারে সাবধান থাকতে বলে। তখন জেডের মা ভীষণ ঘাবড়ে যান, আর অন্যদিকে জেড হাসপাতালের দিকে ছুটে আসছে। জেড হাসপাতালে পৌঁছে দেখতে পায় মিয়া রাইলিকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে মিয়াকে থামাতে তার দিকে ছুটে আসছে, আর সেই সময় মিয়ার মায়ের আত্মা মিয়ার কানে কানে বলছে, ওকে মেরে ফেলো, ওকে মুক্ত করে দাও। যেহেতু রাইলিকে মিয়া নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত, তাই তার ভেতরে দ্বিধা কাজ করছিল। তখন রাস্তায় একটা গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে টালমাটাল অবস্থায় ব্রেক করতে দেখা যায়। সেই গাড়িটার সামনেই ছুড়ে দিয়েছিল মিয়া, রাইলিকে নয়, নিজেকে। মিয়া পারেনি রাইলিকে মারতে, বরং সে এমন মানসিক যন্ত্রণা সইতে না পেরে নিজেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সামান্য আঘাত পাওয়া ছাড়া মিয়ার তেমন কিছুই হয়নি।
সে উঠে দাঁড়ায় আর দেখে রাইলিকে জড়িয়ে ধরে জেড রাস্তার পাশে বসে কাঁদছে। কিন্তু এরপরই একের পর এক আশ্চর্য সব বিষয় লক্ষ্য করে মিয়া। ঘাড় ঘোরাতেই সে নিজেকে হাসপাতালের করিডোরে আবিষ্কার করে। হাঁটতে হাঁটতে রাইলির কেবিনের সামনে গিয়ে দেখে রাইলি সুস্থ হয়ে বসে আছে। আর একটু সামনে এগোতেই দেখে রাইলি তার মা আর বোনের সাথে হেঁটে বাসায় ফিরে যাচ্ছে। চারপাশে সব আলো এক এক করে নিভে যাচ্ছে, আর মিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে পাচ্ছে না। এরপর সে তার বাবাকে দেখতে পায়। মিয়ার বাবা হাঁটতে হাঁটতে লিফটে উঠে যাচ্ছেন, কিন্তু মিয়া যে তাকে চিৎকার করে ডাকছে তা তিনি শুনতে পাচ্ছেন না। মিয়া দৌড়ে তার বাবার কাছে পৌঁছানোর আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায়, আর এবার সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপর একটা ছোট্ট আলো দেখা যায়। মিয়া আস্তে আস্তে সেই আলোটার দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে একটা মোমবাতি জ্বলছে, আর তার সামনে একজন হাত বাড়িয়ে বসে আছে। মিয়া নিজের অজান্তেই সেই হাতটা ধরে আর নিজেকে অন্য কোনো দেশে অনেকগুলো অচেনা লোকের সামনে আবিষ্কার করে। যেই লোকটা মিয়ার হাত ধরে আছে সে বলে ওঠে, আই লেট ইউ ইন। সিনেমাটা এখানেই শেষ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।